আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তের বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে মুসল্লির ঢল, মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিগলিতেও নামাজ আদায়। মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়েছে আলুর আবাদ। মধ্যস্বত্বভোগের কারসাজি ঠেকাতে কৃষি বিভাগের বিশেষ কর্মসূচি, আধুনিক হচ্ছে হিমাগার ব্যবস্থাপনা। মাদারীপুরে 5 বছরেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল। মহাসড়কে যাত্রী ওঠানামায় বাড়ছে ঝুঁকি। খানাখন্দে ভরা ফরিদপুর ভাঙা সড়কে চালক যাত্রীর দুর্ভোগ। এবং ছাউনির নিচে পাঠদান। গোপালগঞ্জে দরপত্রের 5 মাসেও শুরু হয়নি ভবন নির্মাণ। বিপাকে হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিগলিতেও নামাজ আদায় করেন তারা। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, আজকে এই যে ইজতেমা ময়দানে কিন্তু কিছুক্ষণ আগেই যে জুমার নামাজ আদায় হলো, সেখানে কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি প্রায় 20 লাখ মানুষ আসলে এখানে জুমার সালাত তারা আসলে আদায় করেছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এখন যে জুমার নামাজের পরবর্তী সময়ে কিন্তু আবারও আসলে যে বয়ান সেটি কিন্তু আসলে চলছে। এবং জর্ডান থেকে আসা একজন মুরব্বী অর্থাৎ আলেম কিন্তু আসলে এই মুহূর্তে তিনি বয়ান করছেন। ওনার নাম হলো শেখ ওমর খাতিব। তিনি আসলে এই মুহূর্তে এখানে আসলে বয়ান করছেন। এবং আজকের যে জুমার নামাজ সেটি কিন্তু মাওলানা জুবায়ের তিনি কিন্তু আসলে পড়িয়েছেন এখানে। এবং সকাল 10টায় কিন্তু শিক্ষকদের বয়ান হয়েছে। এছাড়াও আমরা যেমনটা জানতে পেরেছি যে আসরের নামাজের পর আবারও কিন্তু মাওলানা জুবায়ের সাহেব কিন্তু এখানে তিনি কিন্তু আবারও বয়ান করবেন। আর বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পর কিন্তু ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু তার কিন্তু আসলে এখানে বয়ান করার কথা রয়েছে। এবং ভিন্ন ভাষাভাষীর যারা আসলে আলেমরা এসেছেন তারা যখন আসলে তাদের জায়গা থেকে তারা যখন আসলে তাদের ভাষায় যখন বয়ান করেন, তার পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশেরও একজন আলেম কিন্তু সেই বয়ানের তর্জমা করে কিন্তু মুসল্লিদের বাংলায় কিন্তু শোনান। এবং পুরো এবারের যে ইজতেমা ময়দান সেটা কিন্তু আজকে যেহেতু পুরোপুরি আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা ছিল, যদিও গতকাল রাতেই অর্থাৎ মাগরিব থেকে যেহেতু আরবি মাস অনুসারে আরবি ক্ষেত্রে আসলে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে অর্থাৎ মাগরিবের নামাজের পরেই কিন্তু মাগরিবের আজানের পর সন্ধ্যা থেকেই কিন্তু দিন গণনা করা হয়। সেই জায়গা থেকে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এবারের যে 58তম বিশ্ব ইজতেমা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং কালকেই যেমন মানুষটা দর্শক আপনাদেরকে দেখিয়েছি যে পুরো যে ইজতেমা ময়দান সেটা কিন্তু লোকে লোকারণ্য ছিল। আজও কিন্তু ঠিক একই অবস্থা। পুরো ইজতেমা ময়দানের মানুষ আসলে একদম ভরপুর রয়েছেন। এবং 20 লক্ষ মানুষ যারা আসলে নামাজ আদায় করেছেন তাদের অনেকেই আশপাশের এলাকাগুলো থেকে, যেহেতু এখানে একটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু সেই জামায়াতে অংশগ্রহণ করেছেন। এবং পরবর্তী সময়ে কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু সেই নামাজে অংশগ্রহণ করে তারা কিন্তু অনেকে ফিরে গেছেন এবং তারা কিন্তু সেখানে দোয়ায়ও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো এই ছিল এখান থেকে অর্থাৎ টঙ্গীর যে তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়ে 34,758 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। আলু নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজি ঠেকাতে 120 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আধুনিকায়ন করা হচ্ছে হিমাগার ব্যবস্থাপনা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দিগন্ত জুড়ে আলুর আবাদ দেখে মনে হবে যেন সবুজের গালিচা। জমিতে পানি ছিটানো, কীটনাশক স্প্রে, আগাছা পরিষ্কার নিয়ে কৃষকের ভীষণ ব্যস্ততা এখন। এবছর 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 10.5 লাখ মেট্রিক টন। একই সঙ্গে জমি থেকে তোলা হচ্ছে আগাম আলু।
কৃষকের দাবি, এবার বীজ ও সারের চড়া দরের কারণে বেড়েছে উৎপাদন খরচ। পুঁজির অভাবে আলু সংরক্ষণ না করে জমিতেই বিক্রি করছেন অনেক কৃষক। খুচরা বাজারে 18 টাকা থেকে 20 টাকা আর জমিতে 12 থেকে 13 টাকা কেজিতে আলু বিক্রি হচ্ছে। কৃষকের অভিযোগ, এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা সস্তায় আলু কিনে হিমাগারে রেখে চড়া দরে বিক্রি করে ফায়দা লুটে। গেল মৌসুমে সংরক্ষণ করা আলুর দর উঠে 80 থেকে 90 টাকা পর্যন্ত। বেচা লাগে 12 টাকা কেজি, 14 টাকা কেজি, তাই বাজার পাওয়া হইলো না, কিছু তো মরে যাবো। কম দামে কিনে নিয়ে ওরা কোলেস্টোরে জব্দ করে রাখে, পরে হচ্ছে ওরা চড়া দামে বিক্রি করে। মূল যে টাকাটা তারা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, কিন্তু আমরা কৃষকরা আসলে কিছুই পাইতেছি না। দাম বেশিও চাই না, কমও চাই না, আমরা ন্যায্যটা চাই, আমরা কৃষক যেন বাঁচে। কৃষি বিভাগ বলছে, মধ্যস্বত্বভোগীদের এই আগ্রাসন ঠেকাতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 120 দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কৃষক এনআইডি দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করতে পারবে, তবে কোনো ব্যবসায়ীকে আলু সংরক্ষণ করতে হলে লাইসেন্স লাগবে। সংরক্ষণ দলিল হাত বদলের ব্যাপারেও পরিবর্তন আনা হচ্ছে। কোনো কোল্ড স্টোরেজেই ব্যবসায়ীরাই কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স করে না। তো ওই ব্যবসায়ীদেরকে আমরা লাইসেন্স দিয়ে আমরা তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো। কৃষকের উৎপাদিত আলু কিনে সরকারিভাবে সংরক্ষণ করা যায়। আলু বীজের নিশ্চয়তা বিধানের জন্য বা দাম ঠিক রাখার জন্য আমরা আসলে একটা প্রস্তাবনা দিয়েছি। মুন্সিগঞ্জের সচল 58 হিমাগারের ধারণ ক্ষমতা 5,40,760 মেট্রিক টন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে মুন্সিগঞ্জে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসেন সিয়াম। সরাসরি চলে যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, দেশের সবচেয়ে বেশি হিমাগার মুন্সিগঞ্জে, সে কারণে কিন্তু সংরক্ষিত আলুর বাজারটা নিয়ন্ত্রিত হয় এই হিমাগার ভিত্তিক যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মধ্য দিয়ে। তো এবছর যে এই আলুর দর যাতে সহনীয় হয়, কোনো মধ্যস্বত্বভোগী সেই দামের সুফল নিতে না পারেন, সে কারণে কিন্তু এখান থেকে প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তর থেকে তারা 120 দিনের কর্মসূচি গ্রহণ করেছেন এবং হিমাগারের ব্যবস্থাপনা একটা আমূল পরিবর্তন আনবার চেষ্টা করছেন। তো আমাদের সঙ্গে যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা আছেন, আমরা জানতে চাইব যে এই 120 দিনের প্রোগ্রামের মূল উদ্দেশ্যটা কি আপনাদের? আমাদের যে আমরা দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জ জেলায় কিন্তু একক জেলা হিসেবে সবচেয়ে বেশি কোল্ড স্টোরেজ আছে, কিন্তু এখানে কোল্ড স্টোরেজের অনেক মালিকে আছেন যারা কৃষি বিপণন অধিদপ্তরে লাইসেন্স করেননি। এছাড়াও যারা আপনার কোল্ড স্টোরেজ কেন্দ্রিক যারা ব্যবসা করেন, এই ব্যবসায়ীরাও কিন্তু কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স নেই। এই লাইসেন্স না থাকার কারণে কে কখন আলু রাখতেছে এ বিষয়ে আমাদের কাছে খুব বেশি আমরা তথ্য পাই না। আর এজন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে 120 দিনে, যেটা আপনি বললেন, যে আমরা এই আলু এখন যেহেতু আমাদের মাঠে আছে, আলু ওঠার এই সময়ের মধ্যে আমরা সকল ব্যবসায়ীদেরকে এই কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্সের আওতায় নিয়ে আসব এবং আমাদের যে কোল্ড স্টোরেজের মালিক আছে তাদের সাথে আমরা খুব শীঘ্রই একটা মিটিং করব এবং তাদেরকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে যে কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া কোনো ব্যবসায়ী যাতে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করতে না পারে। এতে করে যখন আলুর যখন দলিল যখন হাত বদল হবে, তখন আমরা এটা বুঝতে পারবো যে কোনো ব্যবসায়ী ছাড়া অন্য কেউ নিল কিনা, কে আলু রাখতেছে, কার কাছ থেকে কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে স্পষ্ট একটা তথ্য থাকবে। কিন্তু আমাদের যে লাইসেন্সটা না থাকার কারণে কিন্তু আমরা আমাদের কাছ থেকে এই তথ্যটা নেই, এজন্য আমরা বুঝতে পারি না যে আলুটা আসলে কার কাছ থেকে কোথায় যাচ্ছে। তো এটা তো আলুর যে বাজার নিয়ন্ত্রণ করবার জন্য যে প্রক্রিয়ার কথা আপনি বলছেন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে কৃষক কিন্তু এখন যে মৌসুম শুরু হচ্ছে, তাদের যে এই উৎপাদিত খরচ তার চেয়ে কম মূল্যে আলু বিক্রি করছেন এবং এই সুযোগটা কিন্তু এই মধ্যস্বত্বভোগীরা নিচ্ছে। কিন্তু এই যে কৃষকের যে ন্যায্য মূল্য প্রাপ্তি, সেখানে তো কৃষি বিপণন যে আইন আছে, সে আইনে তো স্পষ্ট বলা আছে যদি ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় কৃষক, তখন কিন্তু আপনাদের আইন অনুযায়ী তাদের সহায়তা করার কথা। একটু যদি ক্লিয়ার করতেন। যে আসলে আপনার কৃষকের যে উৎপাদন খরচ আছে, সেই উৎপাদন খরচের সমপরিমাণ যদি বাজারে তারা বিক্রি করে মূল্য না পায়, সেক্ষেত্রে যে কৃষি বিপণন আইন আছে সেখানে কৃষি পণ্যের মূল্য সহায়তা প্রদান করার ব্যবস্থা আছে। কিন্তু আসলে আমাদের এই বিষয়ে আমরা সহযোগিতা করতে পারি না, তবে সরকারের সহযোগিতা পেলে আমরা এটা দিতে পারবো। কৃষকের উৎপাদন খরচ যেটা হয় সে পরিমাণ মূল্য যদি তারা বাজারে না পায়, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা করার সুযোগ পেলে আমরা এটা করতে পারবো এবং কৃষক লাভবান হবে। এবং আমি আশা করি সরকারের এই বিষয়ে দৃষ্টি দেওয়া প্রয়োজন।
তো আমরা যে এটি দেখছি যে অহিমায়িত আলু রাখবার ঘর আপনাদের এই অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে, যেটির মাধ্যমে অন্তত 6 মাস কৃষক বিনা খরচে সেখানে আলু সংরক্ষণ করতে পারেন। তখন কিন্তু এই হিমাগারের যে খরচ আনা নেওয়া এবং একটা জিম্মি পরিস্থিতি থাকে না। কিন্তু এই ঘর তো মাত্র 21টি মুন্সিগঞ্জে পেয়েছে, এটি কেন বৃদ্ধি করা হচ্ছে না? আসলে আপনার মুন্সিগঞ্জে 21টি কিন্তু আপনার হচ্ছে দিনাজপুর, রাজশাহী, বগুড়া, তারপরে আপনার হচ্ছে রংপুর, বিভিন্ন জায়গায় আছে। তো মুন্সিগঞ্জে যে পরিমাণ আলু চাষি, সেক্ষেত্রে আসলে আরও অনেক বেশি পরিমাণে এই ঘরের প্রয়োজন। আমাদের অফিসে প্রতিদিনেই কৃষকরা আসেন এবং তারাও চান যে এই ঘর যাতে বাড়ানো হয়। ঘর যদি বাড়ানো যায় তাহলে যেমন হিমাগারের উপরে চাপ কমবে এবং আপনার কৃষকরা এখানে বিনামূল্যে আলু রাখতে পারবে এবং যে কোনো সময় চাইলেই কিন্তু কৃষক বিক্রি করতে পারবে। ধন্যবাদ আপনাকে। তো মুন্সিগঞ্জ যে আলুভিত্তিক অর্থনীতির উপর নির্ভরশীল অনেকটাই, এবং এই জেলায় যে কয়েকশো কোটি টাকার যে অর্থনীতি চলছে এবং এখানকার ৭৫,০০০-এরও বেশি পরিবার এই আলুভিত্তিক অর্থনীতির উপর ভর করে আছে। কিন্তু এইখানে কখনো কখনো কৃষক কিন্তু লোকসানে আলু বিক্রি করছেন, ফায়দা লুটছেন মধ্যস্বত্বভোগীরা, আবার মাঝে মাঝে তারা অতিরিক্ত দাম পাচ্ছেন এবং সেই দামটা কিন্তু কৃষক পর্যায়ে যাচ্ছে না। এই কারণে কিন্তু প্রান্তিক কৃষক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের আলুভিত্তিক অর্থনীতির সবশেষ খবর। মুন্সিগঞ্জে লক্ষ্যমাত্রা ছাপিয়েছে আলুর আবাদ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিভাগীয় সময় আরো থাকছে। 2.5 কোটিতে খনন করা খাল শুকিয়ে গেছে 2 বছরে। কিশোরগঞ্জে বড় মৌসুমের শুরুতেই সেচের পানি সংকট। উপজেলার সাবেক চেয়ারম্যানকে দুষছেন এলাকাবাসী। মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরেও চালু হয়নি। ঢাকা বরিশাল মহাসড়কে পরিবহনের যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এতে ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। প্রশাসন বলছে সব জটিলতা কাটিয়ে শীঘ্রই পৌর বাস টার্মিনালটি চালু করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ, ছবি তুলেছেন শাহাদাত আকন। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জমিতে পৌর বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় মিজান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতায় নবনির্মিত বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আখড়ায় পরিণত হয়েছে। বাস টার্মিনালটা না চালু হওয়ার কারণে এই রাস্তাটা অনেক যানজট থাকে এবং অ্যাক্সিডেন্টটাও বেশি দেখা যাচ্ছে। বাস টার্মিনালটিতে এখন নেশার আড্ডাখানা চলতেছে, ঠিক আছে। যদি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই নেশা থেকে যুব সমাজ মুক্তি পাবে। এই টার্মিনালটি কয়েক কোটি টাকায় নির্মাণ হয়েছে জনগণের টাকায়, আর এই জনগণই এখন এই সুবিধাটা পাচ্ছে না। তাই এই জনগণ চাচ্ছে যে অতি দ্রুত এই টার্মিনালটি চালু হোক। ঢাকা বরিশাল মহাসড়কের বড় একটি অংশ দখল করে রেখেছে 3 চাকার যান। পৌর বাস টার্মিনাল চালু না হওয়ায় মহাসড়কে যাত্রী ওঠানামা করায় বাড়ছে ঝুঁকি। এই টার্মিনালটা চালু হইতো তো আমাদের গাড়ি রাস্তার উপর পার্কিং করা লাগতো না। রাস্তার পাশে গাড়ি রাখলে জামজট হয়ে যায় বা অটো রাখে, আমাদের বিশাল সমস্যা দাঁড়ায়। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। যাত্রীদের সুবিধার্থে ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণ করা হলেও 5 বছরে হয়নি উদ্বোধন। ফলে কোনো সুবিধাই পাচ্ছেন না যাত্রী চালক ও এলাকাবাসী। পৌর বাস টার্মিনালটি দ্রুত চালুর উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। আমাদের যে পৌরসভার যে বার্ষিক যে এডিপি রয়েছে সেখান থেকে একটি বিশেষ বরাদ্দ দিয়ে আমরা সেখানে কাউন্টারগুলো তৈরি করে দিব এবং তৈরি করার পরে হয়তো আগামী 2-2.5 মাসের মধ্যে আমাদের বাস মালিক সমিতি সমস্ত বাসের কাউন্টারগুলো সেখানে চলে যাবে এবং বরিশাল ঢাকা মহাসড়কে যে হাইওয়েটা আছে সেখানে বাসরা আর কাউন্টার ওঠানামা করবে না বলে এতটুকু আমার পৌর প্রশাসক আমাকে জানিয়েছে এবং আমরা এটা করবো ইনশাল্লাহ। তৎকালীন মেয়র এনায়েত হোসেন হাওলাদার দায়িত্বে থাকা অবস্থায় গুরুত্বপূর্ণ 19টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত সড়কটি এখন খানাখন্দে ভরা। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে উত্তরবঙ্গের যানবাহনের চাপ বেড়েছে এই সড়কে, কিন্তু বেহাল সড়কে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহন চালক ও যাত্রীদের। মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে জমি অধিগ্রহণের কাজ চলছে।
চলাচলের পথটি যেন মরণ ফাঁদ, হেলে ধুলে চলছে ছোট বড় যানবাহন, যে কোনো সময় ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা। এমন বেহাল দশা ফরিদপুর জেলা শহরের মুন্সিবাজার থেকে ভাঙা ইন্টারচেঞ্জ সড়ক পর্যন্ত। পদ্মা সেতুর কারণে যান চলাচল দ্বিগুণ হলেও রাস্তা প্রশস্তকরণ বা উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে পরিবহন, এতে প্রায় সময় সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজট, ভোগান্তি পোহাতে হয় চলাচলকারীদের। অনেক দুর্ঘটনা ঘটতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে, এতে মনে করেন সড়ক বিভাগ কোনো খেয়ালই করতেছে না। গর্ত হয়ে গেছে, মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। এই দূরত্ব রাস্তাটা সারলে আমাকেও সুবিধা হয়। এই রাস্তা দিয়ে গেলে গাড়ির সবকিছু ভেঙে চুরে যায়, রাস্তা খারাপ, পদা করে না, টিপ মারতে পারি না। রাস্তা গাড়ির চাকার ক্ষতি হয়, পাতি ভেঙে যায়, গ্লাস ভাঙে, যাত্রীরা ব্যথা পায়। মেরামত করে চলে যায়, আবার দুদিন পর যে যা তাই হয়ে যায়। হাইওয়ে পুলিশ বলছে খানাখন্দের কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবশ্য মহাসড়কটি 4 লেনে প্রশস্ত করার আশ্বাস দিয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায় জমি অধিগ্রহণের কাজ চলছে। অর্থ বছরে 2টি পিএমপির মেজর এর মাধ্যমে টেন্ডার আহ্বান করা হয়েছে। তার মাধ্যমে আশা করছি যে রিপেয়ার কার্যক্রমের মাধ্যমে ঠিকাদার নিয়োগ হলে আমরা সড়কটি অপেক্ষাকৃত ভালো অবস্থায় নিয়ে আসতে পারব। ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙা পর্যন্ত 32 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। সময় সংবাদ, ফরিদপুর। টেন্ডার হলেও 5 মাসেও শুরু হয়নি নির্মাণ কাজ। ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ছেড়ে পলিথিনের ছাউনির ভেতরে চলছে পাঠদান। চরম বিপাকে গোপালগঞ্জের হাতিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। তবে আগামী মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে ভবনের নির্মাণ কাজ শুরু করার আশ্বাস জেলা প্রশাসকের। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। 2024 সালের সেপ্টেম্বরে পরিত্যক্ত ঘোষণা করা হয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি। বিকল্প ভবন না থাকায় মাঠেই 20 ফুট দৈর্ঘ্য আর 10 ফুট প্রস্থের পলিথিনে মোড়া জায়গায় চলছে পাঠদান কার্যক্রম। গত বর্ষা মৌসুমে বৃষ্টিতে শিক্ষার্থীদের আশ্রয় নিতে হয় ঝুঁকিপূর্ণ ভবনে, আর চলতি মৌসুমে শীত উপেক্ষা করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে কোমলমতিরা। বাতাস আসে, আমাদের খুব শীত লাগে। বৃষ্টি হলে আমাদের ওইদিকে একটা ক্লাস আছে, ওই জায়গা থাকতে হয়, তবুও ওই জায়গা সমস্যা। পুরাতন ভবনটির পলেস্তারা খসে পড়েছে, বেরিয়ে আছে দেওয়ালের রড। 2024 সালের আগস্ট থেকে নতুন ভবন নির্মাণ শুরুর কথা থাকলেও এখনো তা হয়নি। শিশুদের সঠিকভাবে পাঠদান দেওয়া যাচ্ছে না, চক ডাস্টার ব্যবহার করা যাচ্ছে না, ব্ল্যাকবোর্ড ব্যবহার করা যাচ্ছে না। তবে আগামী মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করে ভবন নির্মাণের কাজ শুরুর আশ্বাস জেলা প্রশাসকের। বাচ্চারা নির্বিঘ্নে শ্রেণী শিক্ষা গ্রহণ করতে পারে সে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া আছে। 1957 সালে প্রতিষ্ঠিত হাতিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 91 জন, শিক্ষক আছেন 5 জন। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। 2.5 কোটি টাকা ব্যয়েও ফেরানো যায়নি পানি প্রবাহ। সাবেক উপজেলা চেয়ারম্যানের দায় সারা খনন কাজে 2 বছর যেতে না যেতেই শুকিয়ে গেছে কিশোরগঞ্জের জোয়ানশাহী হাওরের বুরুলিয়া খাল। বড় মৌসুমের শুরুতেই জমিতে সেচ দিতে না পারায় বিপাকে কয়েক হাজার কৃষক। তবে দ্রুত খালটি পুনর্খননের আশ্বাস কর্তৃপক্ষের। নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। মাত্রই শুরু হলো সেচ মৌসুম, অথচ এরই মধ্যেই শুকিয়ে গেছে খালের পানি। বন্ধ বিএডিসির সেচ পাম্পও। এতে হাওরের 5000 হেক্টর বড় জমি নিয়ে বিপাকী কৃষক। শুষ্ক মৌসুমে বড় ধানের জমিতে পানি সেচ ও নৌকায় করে ফসল পরিবহনের লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলি উপজেলার জোয়ানশাহী হাওরে 2 বছর আগে খনন করা হয় বুরুলিয়া খাল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার অর্থায়নে 8 কিলোমিটার খাল খনন প্রকল্পটি বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। কৃষকদের অভিযোগ, মেঘনা নদী থেকে খনন করা খালের উৎসমুখ ভরাট রেখেই দায়সারাভাবে খনন কাজ শেষ করেন নিকলি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি কারার শাহরিয়ার তুলিপ। 2 পারে রাখা মাটি খালে পড়লে কিছুদিন পর আবারও ভরাট হয়ে যায়। এতে বড় মৌসুমের শুরুতেই জমিতে পানি সেচ নিয়ে বিপাকে পড়তে হয় কৃষকদের। এদিকে বিএডিসির সেচ পাম্প বন্ধ থাকায় ছোট শ্যালো মেশিন দিয়ে খালের মাটি খনন করে সেচ দেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তো একটু পানি আছে, সামনে করে নাই, একদম শূন্য। হাজার হাজার হেক্টর জমি আমাদের সোয়া লইছে। বাস্তারি না, উঠে মারতারি না, পানি লেগে আমরা ফসল হইতো না, তো ফসল মার খেয়ে দেয়
এদিকে 5 আগস্টের পর পলাতক থাকায় ঠিকাদার শাহরিয়ার আহমেদ তুলিপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দ্রুত বুরুলিয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। তহবিল থেকে পলি অপসারণ করার মধ্যে তাদের পর্যাপ্ত টাকা আছে। ওরা আশা করতেছে উদ্যোগ নিয়ে সে পলিটা অপসারণ করে এই বুড়ো মৌসুমী সেচের উপযোগী করে তুলবে। 2021-22 অর্থ বছরে খালটি খননে ব্যয় হয় 2,61,00,000 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাজবাড়ীর প্রধান ডাকঘরের মসজিদ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে স্থানীয়দের। ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ শেষ করার দাবি করলেও কর্তৃপক্ষ বলছে এখনও প্রকল্পের কাজ বুঝে পাননি তারা। কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আশিকুর রহমানের রিপোর্ট। ময়লা আবর্জনা ছড়িয়ে আছে মসজিদের ভেতরে, বারান্দায় জমে আছে গাছের পাতা। রাজবাড়ী প্রধান ডাকঘরের পুরাতন মসজিদ ভেঙে নতুন মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 2024 সালের মে মাসে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় ফরিদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ বিল্ডার্স। স্থানীয়দের অভিযোগ, কাজ শেষ না করেই বিল তুলে নিয়ে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। অসম্পূর্ণ ভবন ব্যবহার করতে না পেরে দূরের মসজিদে যেতে হচ্ছে তাদের। আগের যে পুরাতন মসজিদে ছিল ওই মালামাল দিয়েই এই মসজিদের পুনরায় কাজ করছে। এই মসজিদটা খুব তাড়াতাড়ি যাতে কমপ্লিট করে জনগণের জন্য নামাজ পড়ার একটা সুযোগ করে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে ডাকঘর কর্তৃপক্ষকে মসজিদ বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ডাকঘর কর্তৃপক্ষ বলছে মসজিদ বুঝে পাননি তারা। পুরোনো মসজিদটা ভেঙে এখানে সরায় আনার কথা ছিল। নিয়ম মেনে এই কাজটুকু শেষ করে দিয়ে আমি চাবি দিয়ে দিছি। ঠিকাদার আনুষ্ঠানিকভাবে আমার কাছে কোনো কিছু বোঝা যায় না। যদি ঠিকাদার বলে থাকে এগুলো মিথ্যা। মসজিদটি নির্মাণে ব্যয় ধরা হয় 9,95,000 টাকা। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। বিভাগীয় সময় আরেকবার। মুন্সিগঞ্জের মীরকাদিমে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। একদিনের ব্যবধানে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে 1 কেজির ইলিশ ওজনে বিক্রি হচ্ছে 2500 টাকায়। ইলিশ ছাড়াও পাঙাশ, রুই, কাতল, কই, শিং, আইর, বোয়াল সহ বিভিন্ন মাছের দেখা মেলে হাটটিতে। তবে সব মাছেরই দর চড়া। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা দুষছেন মজুতদার ও সিন্ডিকেটকে। এদিকে ভোক্তার অভিযোগ অস্বীকার করে আড়তদাররা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রতিদিন এই হাটে প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আল্লাহর শ্রেষ্ঠত্বের ধ্বনিতে মুখর তুরাক্তির বিশ্ব ইজতেমার প্রথম দিনে জুমার নামাজে মুসল্লির ঢল। দিনের মেহনতে পরকালীন মুক্তি লাভের আশা। মুন্সিগঞ্জে এবার লক্ষ্যমাত্রা ছাপিয়েছে আলুর আবাদ। মধ্য স্বত্বভোগের কারসাজি ঠেকাতে কৃষি বিভাগের বিশেষ কর্মসূচি। আধুনিক হচ্ছে হিমাগার ব্যবস্থাপনা। এবং মাদারীপুরে 5 বছরেও চালু হয়নি কেন্দ্রীয় বাস টার্মিনাল। মহাসড়কে যাত্রী ওঠানামায় বাড়ছে ঝুঁকি। খানাকন্দে ভরা ফরিদপুর ভাঙা সড়কে চালক যাত্রীর দুর্ভোগ। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়।